এশিয়ার সবচেয়ে আধুনিক দেশ জাপান, যে দেশকে আমরা চিনি টোকিওর চোখ ধাঁধানো স্কাইলাইন, শিনকানসেন, বুলেট ট্রেন আর বিশ্বসেরা রোবোটিক প্রযুক্তির পীঠস্থান হিসাবে, যেখানে এক চিলতে জমি বা ছোট্ট একটি ফ্ল্যাট ভাড়া নিতে প্রতি মাসে গুনতে হয় লাখ লাখ টাকা। কিন্তু এই আধুনিকতার চকচকে রূপকথার ঠিক উল্টো পিঠে লুকিয়ে রয়েছে এক অকল্পনীয় ভুতুড়ে বাস্তবতা। বর্তমানে গোটা জাপান জুড়ে 90 লাখেরও বেশি বাড়ির সম্পূর্ণ ফাঁকা, জনমানবহীন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জাপানি ভাষায় এই ফাঁকা ঘরগুলোকে বলা হয় আকিয়া। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত জাঁকজমকপূর্ণ দোতলা তিনতলা বাড়ি। ঘরগুলোর ভেতরে আলমারিতে ঝুলছে পোশাক, টেবিলে সাজানো কাপ পিরিজ, এমনকি গ্যারেজে দাঁড় করিয়ে রাখা হয়েছে ধুলো জমে যাওয়া গাড়ি। কিন্তু পুরো এলাকা জুড়ে এক ফোঁটা মানুষের সাড়া শব্দ নেই। কেন পৃথিবীর অন্যতম ধনী একটি রাষ্ট্রে আস্ত গ্রাম ও শহর ভুতুড়ে নগরে পরিণত হয়েছে? কেন জাপানের উত্তরাধিকারীরা নিজেদের বাবা দাদাদের কোটি কোটি টাকার সম্পত্তি বিনামূল্যে সরকারকে দান করে দিয়ে পালিয়ে যাচ্ছে? এর পেছনে কি স্রেফ জনসংখ্যা ধ্বংসের গল্প, নাকি জড়িয়ে রয়েছে জাপানিদের ধর্মীয় ভীতি, অদ্ভুত আইনি ফাঁদ আর সামাজিক এক গভীর সংকট? আজকে আমরা কোনো অপর ভাষা গল্প নয়, জাপানের ইতিহাস, শিন্তো লোকবিশ্বাস, ট্যাক্সের গোপন সমীকরণ এবং $1 বিনামূল্যে বাড়ি পাওয়ার আসল সত্য নিয়ে উন্মোচন করব পর্দা ঢাকা এক সত্য কথা। Came through flexing cause they know I got the sauce. Got the presents on me, I can't ever take it off. That's why I came country boy stepping, yeah, I'm country boy stepping. স্বাগত জানাচ্ছি ডকুমেন্টারি রিপোর্টারের আজকের এই মেগা অনুসন্ধান পর্বে। জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। জাপানের মোট বাসস্থানের প্রায় 15% এখন সম্পূর্ণ পরিত্যক্ত। 90 লাখের এই সংখ্যাটি আয়তনের দিক থেকে আমাদের বাংলাদেশের ঢাকার মতো দুটি মেগা সিটির মোট বাড়ির চেয়েও বেশি। ভবিষ্যতের মহাবিপর্যয়। নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী 2038 সালের মধ্যে জাপানের প্রতি 3টি বাড়ির মধ্যে একটি বাড়ি আকিয়া বা ভুতুড়ে ঘরে পরিণত হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হবে জাপানের গ্রামীণ ও পাহাড়ি অঞ্চল, যেমন লাগানো, ইয়ামানিশি বা ওয়াকামা অঞ্চল। সেখানকার অনেক গ্রামে এখন মানুষের চেয়ে বুনো ভাল্লুক ও শকুনের সংখ্যা বেশি। জাপানের গ্রামগুলো কেন খালি হয়ে যাচ্ছে? এর 1 নম্বর উত্তর হলো পপুলেশন কলাপস বা জনসংখ্যা ধস। জাপানের তরুণ প্রজন্ম এখনও ডেটিং, বিয়ে বা সন্তান নেওয়ার ঝামেলায় জড়াতে চায় না। ফলে দেশে আশঙ্কাজনক হারে শিশু সংখ্যা কমছে। প্রতি বছর জাপানে এত কম শিশু জন্মায় যে নতুন শিক্ষার্থী না পাওয়ায় প্রতি বছর প্রায় 500টিরও বেশি প্রাইমারি স্কুল চিরতরে বন্ধ হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে প্রবীণ জাতি জাপানের গড় আয়ু 85 বছরের বেশি। ফলে সেখানে 80 থেকে 90 বছরের প্রবীণদের সংখ্যা সবচেয়ে বেশি। প্রবীণ মানুষেরা যখন মারা যান কিংবা তাদের শেষ বয়সে দেখাশোনার জন্য নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়, তখন সেই সুবিশাল ঐতিহ্যবাহী বাড়িগুলো এক নিমিষে অভিভাবকহীন হয়ে পড়ে। জাপানের নতুন প্রজন্ম আর তাদের পূর্বপুরুষদের মতো কাঠের তৈরি ঘর, কৃষিকাজ বা স্থানীয় মাছ ধরার ব্যবসায় থাকতে রাজি নয়। দেশটির প্রায় 1/3 মানুষ এখন মেগাসিটি টোকিও গ্রেটার এরিয়াতে গাদাগাদি করে বসবাস করছে। তরুণরা হাই স্কুল শেষ করে ভালো বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট চাকরির টানে চলে যাচ্ছে বড় শহরে। গ্রামে রেখে যাওয়া বাবা মায়ের বাড়ি সামলানোর সময় বা ইচ্ছে কোনোটি শহরমুখী তরুণদের নেই। বহু তরুণ তাদের গ্রামীণ বাড়ির ঠিকানা পর্যন্ত ভুলে গেছে। বাংলাদেশ বা ইউরোপ আমেরিকার জমি বা পুরনো বাড়ি কেনাকে ধরা হয় সবচেয়ে নিরাপদ বিনিয়োগ, কিন্তু জাপানে হিসাবটা সম্পূর্ণ উল্টো। জাপানি সংস্কৃতিতে একটি বাড়ি তৈরি করার পর থেকে তার অর্থনৈতিক মান বা ভ্যালু কমতে থাকে। 20 বছর পর একটি কাঠের বাড়ির কাঠামোগত মূল্য প্রায় 0 বা 0 ভ্যালু হয়ে যায়। জাপান একটি তীব্র ভূমিকম্প প্রবণ দেশ। 1981 সালে সরকার যখন নিউ বিল্ডিং স্ট্যান্ডার্ড অ্যাক্ট বা নতুন ভূমিকম্প সহনীয় নির্মাণ আইন চালু করে, তখন থেকে মানুষ 1981 সালের আগের তৈরি বাড়িগুলোকে বিপজ্জনক ও মৃত্যুকূপ বলে মনে করা শুরু করে। ইউরোপে মানুষ যেমন 300 বছরের পুরনো পাথরের বাড়িতে গর্ব করে থাকে, জাপানিরা তা করে না। তারা পুরনো বাড়ি ভেঙে নতুন আধুনিক প্রযুক্তি দিয়ে বাড়ি বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
সাধারণ যুক্তিতে মনে হতে পারে বাড়িতে কেউ না থাকলে মালিকরা বাড়িটি ভেঙে জমিটি ফাঁকা করে বিক্রি করে দেয় না কেন? এখানেই লুকিয়ে আছে জাপানি কর আইনের সবচেয়ে বড় খেলা। জাপানি আইন অনুযায়ী কোনো জমিতে যদি একটি বাড়ি দাঁড়িয়ে থাকে তবে সেই জমিকে আবাসিক জমি ধরে নিয়ে সরকারকে মাত্র 16% সম্পদ কর দিতে হয়। কিন্তু মালিক যদি সেই পুরনো বাড়িটি ভেঙে জমিটিকে একদম ফাঁকা বা প্লট করে ফেলে তবে সরকারের নিয়ম অনুযায়ী সেই ফাঁকা জমির উপর সাথে সাথে 6 গুণ বেশি 6 টাইমস ট্যাক্স চাপানো হয়। জাপানে একটি পুরনো বাড়ি ভাঙার দল ময়লা ফেলার প্রসেসিং ফি বাবদ প্রায় 15 থেকে 20 লাখ ইয়েন, বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 16 লাখ টাকা খরচ হয়। তাই উত্তরাধিকারীরা চিন্তা করে বাড়ি ভেঙে লাখ লাখ টাকা খরচ করা আর 6 গুণ বেশি ট্যাক্স গোনার চেয়ে বাড়িটিকে জঙ্গলের মাঝে যেমন আছে তেমন ফেলে রাখাই অনেক বেশি লাভজনক। আকিয়া সংকটের পেছনে কেবল অর্থনীতি নয়, লুকিয়ে আছে সামাজিক ও সাংস্কৃতিক এক গভীর ভীতি। জাপানি ভাষায় একে বলা হয় দুর্ঘটনাযুক্ত সম্পত্তি। যে বাড়িগুলোতে কোনো প্রবীণ মানুষ একা একা মারা গেছেন, যাকে বলা হয় ককদোষী বা একাকিত্ব মৃত্যু, কিংবা কোনো আত্মহত্যা বা অস্বাভাবিক ঘটনা ঘটেছে, সেই বাড়িকে জাপানি সমাজ চরম অশুভ ও অভিশাপ মনে করে। জাপানের প্রাচীন শিন্তো ধর্ম অনুযায়ী মানুষের মৃত্যুর পর তার দীর্ঘদিনের ব্যবহৃত ঘর বাড়িতে আত্মা বা কামি সামা অবস্থান করে। যদি সেই ঘর সঠিকভাবে পূজা দিয়ে সান্ত্বনা করা হয় তবে সেখানে দুর্ভাগ্য নেমে আসে। এই ধর্মীয় ভীতি ও কুসংস্কারের কারণে জাপানিরা কোনো পুরনো আকিয়া কেনা তো দূরে, তার আশেপাশে যেতেও ভয় পায়। এই মারাত্মক সংকট থেকে বাঁচতে এবং ভুতুরে বাড়িগুলোকে আবার বাঁচিয়ে তুলতে জাপান সরকার চালু করেছে এক অদ্ভুত উদ্যোগ, আকিয়া ব্যাংক। জাপানের বিভিন্ন পৌরসভার আকিয়া ব্যাংকের ওয়েবসাইটে গেলে দেখা যাবে শত শত সুন্দর জাপানি ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল ঘর একদম বিনামূল্যে বা মাত্র $1 দিয়ে কেনা হচ্ছে। বাড়ি ফ্রিতে পেলেও পূর্বে জমে থাকা বকেয়া সম্পত্তি কর ও হস্তান্তরের ফি নতুন মালিককে দিতে হয়। একটি পুরনো কাঠের আকিয়াকে নতুন করে বাসযোগ্য বা ভূমিকম্প সহনীয় করতে প্রায় 25 থেকে 30 লাখ ইয়েন, যা বাংলাদেশি টাকায় প্রায় 20 লাখ থেকে 40 লাখ টাকা মেরামত খরচ লেগে যায়। আপনাকে অন্তত 10 থেকে 15 বছর সেখানে স্থায়ীভাবে থাকতে হবে, অথবা সেটাকে ক্যাফে বা রেস্তোরাঁ বা ট্যুরিস্টদের জন্য এয়ারবিএনবি হিসাবে ব্যবহার করে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে হবে। বাংলাদেশি অডিয়েন্সের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি এই সুযোগ নিতে পারি? জাপানে জমি বা বাড়ি কেনার জন্য নাগরিকত্বের প্রয়োজন হয় না, এমনকি একজন বিদেশিও আকিয়া ব্যাংক থেকে বাড়ি কিনতে বা লিজ নিতে পারেন। অনেক চালাক বিদেশি প্রফেশনাল বা বাংলাদেশি উদ্যোক্তারা জাপানের গ্রামের 2-3টা আকিয়া জলের দামে কিনে সেগুলোকে রিসোর্ট বা এয়ারবিএনবিতে রূপান্তর করেছেন। এর মাধ্যমে তারা জাপানের বিজনেস ম্যানেজার ভিসা নিয়ে পরিবার সহ জাপানে স্থায়ী হওয়ার আইনি সুযোগ পাচ্ছে। কিন্তু মনে রাখবেন, কেবল বাড়ি কিনলেই জাপান সরকার আপনাকে সরাসরি স্থায়ী নাগরিকত্ব বা লং টার্ম ভিসা দেবে না। তার জন্য আপনার কাছে নির্দিষ্ট ব্যবসা বা আয়ের উৎস দেখাতে হবে। তাহলে আধুনিক প্রযুক্তির শীর্ষে থাকা জাপানের এই 90 লাখ আকিয়া বা ভুতুরে বাড়ির বাস্তব সত্যটা আপনার কাছে কেমন মনে হলো? এটি স্রেফ পরিত্যক্ত কাঠের ঘরের গল্প নয়, এটি অতি আধুনিকতা, জন্মহারের ধস আর ঐতিহ্য হারানোর এক বিষাদময় রূপকথা। জাপানের এই 90 লাখ খালি বাড়ির অদ্ভুত রহস্য নিয়ে আপনার মতামত কি? সুযোগ পেলে আপনি কি জাপানের কোনো নিরিবিলি গ্রামে $1 একটি আকিয়া কিনে নিজের স্বপ্নের জীবন শুরু করতে চাইবেন? কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল ও রোমাঞ্চকর মনে হলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিশ্ব রাজনীতি, ইতিহাস ও পৃথিবীর সব তথ্য জানতে আপনার প্রিয় ডকুমেন্টারি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।